পাচ্ছি না। ও পায়ে বেরোচ্ছে, পাশটা পড়ে গেছে, ভীষণ জ্বালা করছে। ও যদি কোনো কারণে ওই স্যান্ডেলটা তুলে আনা যেত। আর সোনে তুই ভেবো না উনি ভিখারি বাচ্চাদের 20-50 টাকা ধরিয়ে দিলে একেবারে দাঁতে করে তুলে আনবে। আরে ওরা নিয়ে আসবে তো? আরে নিশ্চয়ই নিয়ে আসবে। দেখি দাদা ওই একটা লোক আছে, ওকে ডাকি কেমন? আরে ও ভাই একটু এদিকে আসবেন। এই হতভাগা, চুপ, একদম চুপ। ও কি কোনো সার্কাসের জোকার না চিড়িয়াখানা থেকে এসেছে? ওকে যেন হি হি করে হাসতে হবে। কি বললে? আসলে গ্রামের মানুষগুলো বড্ড বোকা বাবু। ওরাই মেম সাহেবকে দেখে ওই সার্কাসের কোনো জোকার বা চিড়িয়াখানা থেকে ভেগে আসা ইয়াল লোক বা ল্যাজা মাছ কিছু একটা ভেবে হাসছে। আর ওই এমনি এক পায়ে জুতো মেম সাহেব। তা শহরের বাবু দিদিরা বুঝি ওই এক পায়ে জুতো পরে। এক পায়ে নয়, মেম সাহেবের ওই দামু জুতোটা কাদার মধ্যে আটকে গেছে। যাও ওটা তুলে আনো। কামাল কিন্তু পরিষ্কার করে নিয়ে আসবে, দেখবে সেই স্যান্ডেলটা যেন নষ্ট না হয়ে যায়। ওটা অনেক অনেক দামি। তা কত দামি মেম সাহেব? আরে ডলার মতো ডলার, ওটার দাম $50। এটা বিলেত থেকে আনিয়েছি। বিলেত থেকে? তার মানে তো ওটা বিলেতি জুতো। তাহলে এত দামি জিনিসটা আপনি পায়ে দিচ্ছেন মেম সাহেব? ওটা পায়ে না দিয়ে আপনি তো মাথায় পড়লেই পারতেন। বলছো জুতো কি কেউ মাথায় পরে নাকি? না মানে অনেক দামি জিনিস তো, তারপর আবার বলছি বিলেত থেকে আনিয়েছেন, তাই বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা মেম সাহেব, জুতোটা তো আপনি এত দামি করেছেন, কিন্তু তার সঙ্গে নতুন কোনো পোশাক না পরে আপনি অন্নপ্রাশনের পোশাক অন্নপ্রাশনের পোশাক? অন্নপ্রাশনে জামাটা এমন করেছেন যে পুরো শরীরটাই আপনার বোঝা যাচ্ছে। আর প্যান্ট বলে কোনো জিনিসই নেই। শহরের মেয়েরা এমনই পোশাক পরে, এটাই হচ্ছে ওদের মানে ফ্যাশন। দেখুন মেম সাহেব, আপনাদের ওই ফ্যাশনে সান দিতে দিতে ওই জামাটা না ছোট হতে হতে ওই ব্লাউজে গিয়ে থাকে, আর প্যান্টটা না হয়ে যায়। তখন থেকে দেখছি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। জানো ওকে? হ্যাঁ জানি তো, উনি হলেন এই আমাদের গ্রামের অতিথি। অতিথি? হ্যাঁ, অতিথি। আর এটা হলো পলাশবাড়ু গ্রাম। আর এই গ্রামের প্রত্যেকটা মানুষের এক সহজ সরল জীবন আছে, আর সেই জীবনের মাঝখানে আছে একটা সুন্দর মন। আর সেই মন কোনোদিনও কাউকে অসম্মান করে না বাবু, পরে সাদরে আপ্যায়ন। তাহলে জানো, তাই তো তোমাকে আমি একটা কথা বলি, শুনে রাখো। তাহলে যাও যাও ওই মেম সাহেবের দামি জুতোটা ওই কাদা থেকে তুলে আনো। দেখুন বাবু, জুতো লাখ টাকা দামি হলো সেটা পায়ের নিচেই থাকে, আর তার পায়ে দেওয়া জিনিস আমরা হাত লাগাই না। আমি 50 টাকা দেবো। 50,000 টাকা দিও এই গ্রামের কেউ আপনার ওই জুতোতে হাত লাগাবে না মেম সাহেব। কি? অহংকার নয় বাবু, অহংকার নয়। এটা হলো আমাদের গর্ব যে আপনার মতো কোন লোভী শিকারী তার লোভের চাপ ফেলে এখন আমাদের বশীভূত করতে পারেনি। ওই শহরের লোভ আর হিংসার চারা যদি গ্রামের মাটিতে রোপণ করতে চান, তার ফল কিন্তু খুব খারাপ হবে। You rascal! তুমি আমাকে সাজাচ্ছ, আমাকে। আজ তোমাকে জুতো মেরে তোমার মুখটাই ভেঙে দেবো। কি করছিস কমিটি, কি করছিস? গ্রামের মাটিতে দাঁড়িয়ে গ্রামের মানুষকে এভাবে অপমান করে গ্রামের মানুষকে তোকে ছেড়ে দিতে ভেবেছিস? আমার বোনের এই ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমার বোনকে দয়া করে ক্ষমা করে দিন। এটি কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে আপনি অমন করে কি দেখছেন? দেখছি না মেম সাহেব, ভাবছি কি ভাবছেন? ভাবছি একই গাছে আম আর আমরা ভাই কি পাবে। এই রাস্কাল! তোমাকে আমি এমন শিক্ষা দেব যা জীবনে কোনোদিন তুমি ভুলতে পারবে না। আচ্ছা। আমার একটা সম্মান, ড্যাডিকে বলে এর একটা উপযুক্ত ব্যবস্থা করে তোমায় আমি কেনাকাটাতে ফিরে যাব। এরে সমুদিয়া, তোমার ওই মন ভিড়ের মাঝে যে দেবতাকে প্রতিষ্ঠা করার আশা নিয়ে তুমি এখানে এসেছিলে না, তার কোনোদিনও পূর্ণ হবে না। কাজে এবার থেকে এই
মানবতাকে গ্রহণ করার জন্য মনে মনে প্রস্তুত হয়। মন্দির যদি পবিত্র হয় সেখানে দেবতার অভাব হবে না। আমার বিশ্বাস এই নির্মল গ্রামের মাঝেই মিশে আছে আমার দেবতা। আপনি শহরের মানুষ ও গ্রামকে এতটা ভালোবাসেন? এই গ্রামের মাঝেই তো মিশে আছে আমার অতীত, এই গ্রামের মাঝেই তো মিশে আছে আমার সেই জীবনের সুখ শান্তি ভালোবাসার স্মৃতি। আমি মন্দিরা এখানকার এমএলএ বদন ঘোষের বড় মেয়ে। আচ্ছা, আপনি তো এই গ্রামেরই মানুষ, তাহলে বলতে পারেন যে আমার দেব কোথায় আছে? যে দেব আপনাকে ভালোবেসে মহা অন্যায় করেছিল বলে আজ থেকে 15 বছর আগে আপনার বাবা তাকে 100 বার চাবুক মেরে ওই ঝোপের দিকে ছুড়ে দিয়ে আপনাকে নিয়ে শহরে চলে গিয়েছিল। আপনি কি সেই দেবের কথা বলছেন? সে আমার দেব কেমন আছে? মারা গেছে। আপনি এখান থেকে চলে যান, কারণ ওই অভাগা দেবের অতৃপ্ত আত্মা আজও বিরহ বেদনা নিয়ে এই বাতাসের বুকে ভেসে যায়। আর সে যে আপনাকে দেখলে বড় কষ্ট পাবে। আমি এত কম কষ্ট পাইনি যখন দেবের হাত থেকে ছাড়িয়ে আমার বাবা আমাকে শহরে নিয়ে গেছিল। সেই 15টা বছর ধরে আমি যে শুধু ওই দেবের প্রতীক্ষায় পহরে ঘুরে চলেছি। আমি আমার স্বামীর আসলে তাকে পটিয়েছি, তার এই চরণে আশ্রয় দিতে আজ আমি গ্রামে ছুটে এসেছি। আমার সমস্ত আশা আজকে শেষ গেল। ওই অভাগা দেবকে ভুলে আপনি অন্য কারণে বিয়ে করে সুখী হন। যেদিন আমার জন্য শেষ হয়ে গেছে তাকে ভুলে অন্য কাউকে মন্দিরে তো সাবিত্য বরণ করে দিতে পারবে না। তার স্মৃতিটুকু মুখে নিয়ে আমি আমার বাকিটা জীবন ঠিক কাটিয়ে দিতে পারবো। দেখতে আপনি এতখানি ভালোবাসেন দেবের মতো ছেলেদেরকে ভালোবাসতে পারাটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা গর্ব। জানেন, আমাদের প্রথম ভালোবাসার স্মৃতির কথা আজও বারবার মনে পড়ে। আজকের মতো এরকম একটা সুন্দর সন্ধ্যার পথকালে আমরা কৃষ্ণচূড়া গাছের তলায় আমরা দাঁড়িয়েছিলাম আর আমরা ভালোবাসার শপথ নিয়েছিলাম। দেব আমার হাত দুটোকে শক্ত করে জড়িয়ে ধরে আমায় বলেছিল, সুন্দর স্বর্ণালী সন্ধ্যা তাকে তুমি চোখের সামনে দেখেও চিনতে পারবে না। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে ধরতে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বন্ধনে ধরতে বন্ধু
সম্ভব নয়। আমার মনে হয় মন্দিরে তোমরা ভুল করছো। ভুল আমরা বুঝি না, ভুল বুঝছো তুমি না। তুমি নিজের চোখ কান তো নিজেকে বিশ্বাস করা যায় না, কিন্তু সব সময় সত্যটা জানে না। যাকে বিয়ে করবো স্থির করেছি তাকে নিয়ে এমন মুখরোচক কাহিনী বলতে আমার নিশ্চয় ভালো লাগছে। কি বলেছো তুমি? আমি নিজের চোখটাকে যতটা বিশ্বাস করি, এখন কিন্তু তার চেয়ে কম বিশ্বাস করি না। তুমি বলো মন্দিরের সম্পর্কে তুমি কি বলতে চাও? বলতে তো আমার ভীষণ লজ্জা করতেছে। নিজের বাধ্যতা স্ত্রী পরকীয়া প্রেমের কাহিনী বলতে কারো কি ভালো লাগে স্যার? তবুও তো আমায় বলতে হবে। ওই যে গতকাল মনের গ্রামের মেয়ে সাজি বলছি কাকে জল ভরতে গিয়েছি ওই পদ্ধতির ঘাটে আসে রাস্তা ছেড়েছে দূর থেকে মন্দিরা পিছু নিয়েছে। দুষ্টু পাখিটা বউ কথা বলে আমাদের বউ হওয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছে। ওই দুষ্টু কোকিলগুলো দূরে থেকে কুহু কুহু করে ডেকে আমাদের বউ হতে বলছে। আর ওই সমস্ত ফুলগুলো যেন প্রাণ বস্তু হয়ে আমাকে জানাচ্ছে সুস্বাগতম। না না, আর আমি দেরি করবো না, যাই ওই ফুলগুলো আমি আমার দেবের জন্য তুলে আসি। এই মন্দিরা, এই, তোমার কি হলো? তুমি হঠাৎ আর্তনাদ করে উঠলে কেন? আরে, মনে হয় পায়ে কাটা ফুটেছে। সে কি? ওই দেখি, বসো এখানে, বসো। তোমাকে কতবার না বলেছি, এই গ্রামের রাস্তায় খালি পায়ে হাঁটবে না। কথা শুনলে তো? এটা হয়েছে? দেখি। কষ্ট হলো। না না, তোমার ছোঁয়ায় সমস্ত কষ্ট আমার মলিন হয়ে যায়। তুমি কি সাজে সেজেছো মন্দিরা? ঘুরে দুলালে ঘুরে, তুমি কি যেমন সাজে সেজেছো? এটাই তো আমার আসল সাহায্য। তোমার সাথে বিয়ে হওয়ার পর আমাকে তো এই সাজেই সাজতে হবে। তাই তো এখন থেকে আমি এই সাজে নিজেকে অভ্যস্ত করেছি। তোমার বাবার অনুশাসনের মাঝে তোমার এই সাজ থেকে হারিয়ে যায়। তাই চিন্তা করছো। ভগবান আমাদের দুজনাকে শুধু দুজনের জন্যই সৃষ্টি করেছেন। তার সৃষ্টিকে সে কোনোদিন মলিন হয়ে যেতে দেবে না। তোমার কোথায় যেন সত্যি করে মন্দিরা, তোমার কোথায় যেন সত্যি এই করে। শোনো না, একটুখানি দাঁড়া। আগে ওই কাজলা দিঘির থেকে একটা কলসি জল করে নিয়ে আসি, আর আমি স্নান করে আসি। আহারে, দিঘির কি ভাগ্য! আমার প্রিয়ার সর্ব অঙ্গে অলিন্দে এসে আছড়ে পড়বে ওই পদ্মা দিঘির দুষ্টু তরঙ্গ। আমার মরমে প্রিয়ার ওই মেঘময় মেরুদণ্ডের স্পর্শে পুলকিত হচ্ছে ওই পদ্মা দিঘির কালো জল।
জলকে চলে রে জলকে চলে যখন ওদের পবিত্র ভালোবাসাকে ক্ষত বিক্ষত করতে পারেনি তখন ওদের ভালোবাসাকে মেনে নিয়ে দেবের হাতে তুমি মন্দিরে বসে না বাবা এই তুহিনের সঙ্গে আমি মন্দিরা বিয়ে ঠিক করেছি আর এই তুহিনের সঙ্গে আমি মন্দিরা বিয়ে দেবো জোর করে কারো বিয়ে দিলে সেটা হয় না বাবা সেটা হয় না ইচ্ছে করি তুই কি পাগল হয়ে গেলি কোথায় তুহিন বাবু আপনা সেই টাইনা আর দিদিকে বিয়ে করে সে রাজদূতে কোথায় শুনে আর কে বলে কিছু নেই সেই লোকটার তো বিশাল হৃদয় আছে তো তোমাদের সেই হৃদয়ের মাঝে সে নিয়ে থাকবে তার তো অফুরন্ত ভালোবাসা আছে তাই না সমুদ্রবাবু আর আপনার বোন সে ভালোবাসা চিনিয়ে আজীবন পেট ভরাবে ব্যঙ্গ করছেন তাই তো ঠিক ব্যঙ্গ নয় সমুদ্রবাবু জীবনটা কাব্যময় কঠোর বাস্তব আর ওই সব ভালোবাসা চাকরি 2-4 মাসেই ভালো লাগে কিন্তু জীবনটা সে ওই ভালোবাসায় চলে না চলে চাঁদের চাকায় আর ওই চাঁদের চাকা খুলতে গিয়ে জীবনটা যখন ফাঁকা মনে হবে না তখন ওই মিষ্টি ভালোবাসাকেই মনে হবে জীবনের সবচেয়ে বড় ধোঁকা বাবা কথা না বলে আমার একটা সোজা কথা মন দিয়ে শুনুন আপনার মতো চাঁদির টাকা না থাকলেও ওই মন্দিরে জীবনে থাকা জায়গা করে দুটো করে সম্পদ এদের কিন্তু আছে দেবের সঙ্গে আমি মন্দিরে নিয়ে যাবো না বাবা আমি আজই মন্দিরে নিয়ে কলকাতায় চলে যাবো এভাবে বারবার বাড়িয়ে আপনি ওই রাস্তার কাছে হেরে যাবেন স্যার হেরে যাবো মানে তার নয় দেখি ডাক্তার নয় দেখি আরে পালিয়ে যাওয়া মানেই তো হেরে যাওয়া আর তাই বলছি রে তাই বলছি ওই 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 দিদিদের কাছে চোখের সামনে ওই তুহিন বাবুর সঙ্গে আমার দিদির বিয়েটা তুমি দিয়ে দাও কোন আইডিয়া কিন্তু হঠাৎ করে এমন ভাবে এইভাবে কি বিয়ে করতে তুমি ভাবি রাজি হবে আপনি কি বলছেন স্যার আমার মতো একটা ওনার ছেলেকে রাস্তা থেকে তুলে এনে আপনি যে জায়গায় বসিয়েছেন কৃতজ্ঞ স্যার তা আপনার মান সম্মান রক্ষার জন্য এ বিয়ে তো রাজি হওয়া তুচ্ছ আমি আমার জীবনটা পর্যন্ত দিতে পারি স্যার আগামী কালই আমি তোমার সঙ্গে মন্দিরের বিয়ে দেব তুমি বিয়ের জন্য প্রস্তুত হও না বাবা না এই বিয়ে তুমি দিও না দাদা আমি যখন ডিসিশন নিয়ে নিয়েছি তখন কালই এই তুহিনের সঙ্গে মন্দিরের বিয়ে হবে এবং আমার ডিসিশন কখনোই পাল্টাবে না জেনে গেছি ছোট ভাই জেনে
করে আনবো ছোট মা। আর ভাই আমাকে তার দাদা ভাবলেও ওই স্টেশন ভর্তি লোকেরা ভাববে ওই ডিরেক্ট কেন ডাক্তার বাবুর মা তার ওই ডাক্তার ছেলেকে স্টেশন থেকে আনতে এই পুলিশ মুটেটাকে এই পুলিশ মুটেটাকে স্টেশনে পাঠিয়েছে। আর তোর মতো একটা পুলিশ সঙ্গে আজ থেকে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। খবরদার একদম আমাকে ছোট বলে ডাকবে না। কারণ তোর মতো নোংরা পোশাক পরা ছেলে যদি আমাকে ছোট মা বলে ডাকে আমার গাটা গিনগিন করছে, আমার ঘৃণা করছে। না তুমি তুমি এমন কথা বলো না ছোট মা। তোমাকে তোমাকে মা বলে ডেকে যা আমি আমার মা কাটার যন্ত্রণাটা ছোট মা। আমার মায়ের ছবিটা মনে পড়লে আমি তোমার মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখি ছোট মা। দোহাই দোহাই ছোট মা, আমি তোমার পায়ে ধরবো। মা গো, মা তুমি কোথায়? মা তুমি কোথায়? তুমি তুমি দেখে যাও মা, তুমি দেখে যাও। তোমার তোমার এই অভাগা দেশ একটুখানি মাতৃস্নেহ পাওয়ার আশায় মাথা খুলে মরছে মা, মাথা খুলে মরছে মা গো। বাবা মা আমার দিয়ে বেশি পড়েছে। দাদা ভাই আমার ভাই আসছে। ভাই ভাই তুই এসেছিস ভাই? আরে এটা করছিস বাবা, এটা করছিস। ওরে ধুলো মাটি মাথা শরীরটাকে জড়িয়ে দিলে দিলে তো তোর দামের পোশাকটা নষ্ট করে দাঁড়া আয় দিলা। নষ্ট কোথায় মা? এ তো আমার দেশের মাটি। আর এই দেশের মাটি গায়ে রেখে আমি আমার বিদেশের বিলিতি গন্ধটাকে শুধু দূর করতে পারবো না, সেই সঙ্গে আমি আমার দেশ তুল্য দাদার পায়ের ধুলো মাথায় নিয়ে আমার মাথাটাকে আরো উঁচু করে নিলাম। এ কি করছিস ভাই? মা বাবার সাথে তুই আমাকে যা আগে মাকে প্রণাম কর। ভালো আছো তোমার? ভালো আছি বাবা, আমি খুব ভালো আছি। বাবা কোথায় মা? বাবা তুমি এমন ফটো ঢোকাচ্ছ কেন? তোমার সারা শরীর নিশ্চয়ই বাজাবো বাবা, কিন্তু কিন্তু কবে থেকে তোমার এমন হয়েছে? তোমার যে এত বড় অসুখ করেছে তা তো আমায় জানাওনি তোমরা। তোকে জানাইনি? আচ্ছা তোকে বিদেশে যাওয়ার কয়েক মাস পরেই তোর বাবা অসুখে পড়লো। এই হারামজাদাটাকে আমি বারবার বলেছি ভাইকে একটা চিঠি লিখে জানা। তা তোকে জানাইনি? না মানে আরে কি মানে করছিস? বল তোর বাবার অসুখের কথা তুই লিখে জানিয়েছিস কি না? আমি জানাইনি ছোট মা। দেখো কেমন শয়তান ছেলে। হ্যাঁ তোমার এত বড় অসুখের কথাটা আমার দিদি আমি জানাই বলো তো জানাই। আর যদি তোমার ভালো মন্দ একটা কিছু হয়ে যেত তাহলে তো এই ভগবানের জন্য আমার ছেলেটা তোমাকে শেষ দেখাটাও দেখতে পেত না। ঠিক বাবা, ঠিক। তাই বলে আমার কথা তুমি বলো না। কিন্তু কেন তুমি বাবার অসুখের কথা আমাকে জানালে না? কেন প্রতিবার আমাকে চিঠিতে লিখে জানাতে যে তোমরা সবাই ভালো আছো? ওরে ভাই, বাবার অসুখের কথা তোকে যদি আমি চিঠি লিখে জানাতাম তাহলে আজকে কি তুই লেখাপড়া শিখে এত বড় ডাক্তার হতে পারবি? দাদা আমি জানতাম যে বাবার অসুখের কথা শুনলে তুই একটা দিনও ওই বিদেশের মাটিতে থেকে পড়াশোনা করতিস না, সঙ্গে সঙ্গে ফিরে আসতিস। আর তুই যদি ফিরে আসতিস তাহলে আমাদের বাবা মায়ের স্বপ্ন যে কোনোদিনও পুরো হতো না রে ভাই। দাদা তুমি আমি বাবার প্রতি এতটুকু অবহেলা করিনি রে ভাই, শুধুমাত্র তোর আশার অপেক্ষায়। তুই এবার এসে গেছিস, এবার আমার ছুটি রে ভাই। আমাদের পঙ্গু বাবাকে তুই ঠিক সুস্থ করে তুলবি। কিন্তু একটা কথা কিছুতে আমার মাথায় ঢুকছে না। বাবা যদি অসুস্থ পঙ্গু হয়ে পড়ে রয়েছেন তাহলে বিলেতে আমার পড়ার এত খরচ জোগাড় কে? দাদা দাদা দাদাই
মানুষটি পরিশ্রম করে এক ফসলি জমিতে 3 ফসল করিয়ে তোর ঘোড়ার খরচ দিয়েছে বাবা ওর জন্য তো যা করেছিলাম এখনো বাবা যা করতে পারছি না। অর্ধেক নয় মা, আমি তো জানি পুরো ভাগটাই আমার একা। আমার বিলেতের বন্ধুরা যখন তাদের সম্পত্তির হিসেব দিয়ে বলতো যে তাদের লক্ষ লক্ষ ডলার ব্যাংক ব্যালেন্স আছে, মাথার উপর আছে 5-7 তোলার পাকা বাড়ির ছাদ, তখন আমিও আমার সম্পত্তির হিসেব দিয়ে বলতাম যে আমার কাছেও আছে পৃথিবীর সেরা সম্পদ, আমার স্নেহময়ী মা। আর মাথার উপর আছে আকাশের মতো বিশাল উঁচু একটা ছাদ, আর সেই ছাদটা হলে আমার দেখছিল বাবা। আজ কিন্তু আমি সেই ছাত্রের নাম পাল্টে দিলাম বাবা। আজ থেকে আমার মাথার উপরে সেই ছাত্রের নাম আমার দাদা। ঠিক বলেছিস ঠিক বলেছিস। তুমি যে আমায় কিছুদিনকে জানিয়েছিলে তোমার মন্দির আবার শোনাতে তোমার মন্দির এখন কেমন আছে দাদা? ভালো নেই দিন। আমার নাম জানলেন কি করে? তোমার যে ছোটবেলার বন্ধু সমুদ্র তুমি ঘুরে এসেছি। তুমি সমুদ্র? বিশেষ কারণে আমি শহরে চলে যেতে বাধ্য হলেও আবার গ্রামে ফিরে এসেছি এবং তোমার সে বন্ধু সমুদ্রে আছে। সমুদ্র? কিন্তু মন্দিরে কি হয়েছে সমুদ্র? মন্দিরে কি বিসর্জন হতে চলেছে? বিসর্জন? হ্যাঁ রে বাবা বাবা তোমাদের সম্পত্তির কথা জানতে পেরেছি। আর আজ রাতে তুমি মন্দিরের মাইকটা দিচ্ছে না দাদা। না তাই আমি চাই তুই এর সঙ্গে মন্দিরে বিয়ে হলে মন্দিরে হয়তো সুইসাইড করবি। তাই আমি চাই যেমন করে হোক কিন্তু তা কেমন করে সম্ভব সমুদ্র? আমার বাবা যে অসুস্থ, আর বাবাকে ছেড়ে আমি যেমন করেই হোক মন্দিরকে আমাদের বাঁচাতে হবে দাদা। ভাই তুই বাবার জন্য তুমি এত চিন্তা করছো কেন? আমি তো ফিরে এসেছি, আমার প্রতি কি তোমার একটু আস্থা নেই? ও কথা বলিস না ভাই, ও কথা বলিস না। কিন্তু এইভাবে পালিয়ে বিয়ে করলে আমাদের বাবা মাকে মেনে নেবে? আর তাছাড়া মন্দিরের বাবার আপত্তিকে অগ্রাহ্য করে ওসব কথা ভাবার সময় কিন্তু এখন নয়। সবার আগে মন্দিরকে বাঁচাতে হবে, আর তুমি ছাড়া মন্দিরে তো কোনো কিন্তু কিসের কিন্তু দাদা? আমি তো জানি তোমাকে ছেড়ে মন্দিরে যাওয়ার এক মুহূর্ত থাকতে পারবে না, তেমনি তুমিও মন্দিরকে ভুলে এক মুহূর্ত থাকতে পারবে না। আর একটুখানি ভুলের জন্য যদি তোমাদের দুটো জীবন ওখানে শেষ হয়ে যায় তাহলে আমরাও কি কোনো কষ্ট পাবো দাদা? ভাই তুই আমি মন্দিরকে পালানোর ব্যবস্থা করে দেবো। তুমি মন্দিরকে ঘুরে মতো আমার বন্ধুকে তুমি বাঁচতে দাও, আমার বন্ধুকে তুমি বাঁচতে দাও। আমি তোমাদের কথাই মেনে নিলাম। দাদা আমি জানি যে এরকমের পালিয়ে বিয়ে করাটা হয়তো বাবা মা মেনে নেবেন না, এই সারা সমাজ আমাকে হয়তো ধিক্কার দেবে। তবুও আমি পবিত্র ভালোবাসাকে রক্ষা করার জন্য আর চোরের মতো চুপি চুপি পালিয়ে বিয়ে করতে চললাম। আর হ্যাঁ ভাই, বাবা মাকে বলিস ওরা যেন আমার ভুল না হচ্ছে, ওরা যেন আমি ভুল না হচ্ছে। ওই সালে হারান
কাল সারা রাত
মন্দিরা, এই মন্দিরা, দেখো ভালো হবে না কিন্তু। কোথায় আছো? সামনাসামনি এসো। মন্দিরা, এই মন্দিরা, মন্দিরা সারা দিচ্ছে না কেন? মন্দিরা, তোকে কি আমার মন্দিরা? না! মন্দিরা, এই মন্দিরা, তুমি কোথায় গেলে মন্দিরা? মন্দিরা! ও গো পথিক, তোমরা কি জানো আমার মন্দিরা কোথায় গেল? তোমরা কি কেউ জানো? তোমরা প্লিজ বলে দাও না আমার মন্দিরা কোথায় গেল? মন্দিরা! ও মাতা! ও মাতা! বলে দাও, আমি কোথায় গেলে আমার মন্দিরাকে ফিরে পাবো? মন্দিরা! হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে আরে এটাই তোমার হাসপাতাল। আর আমি বললাম আমার প্রেম রোগ হয়েছে গো, প্রেম রোগ। তোমার যৌবনের বিখ্যাতটা শেষ করে আমার এই রোগের ট্রিটমেন্টটা একটু করে দাও না মায়েরে। শয়তান! তারা মিথ্যে কথা বলে আমাকে এখানে তুলে নিয়ে এসেছে। এতক্ষণ হয়তো ওদিকে আমার সামনে আমাকে খুঁজতে শুরু করেছে। না, সেটা না। আমি একদিকে থাকবো না। আমি আমার স্বামীর কাছে যাব। জায়গা করে বাবা থাকিয়ে একটা সে তোমাকে আমি মুরগি বানালাম। আর সেটা টেস্ট করে আমি ছেড়ে দেবো। কি চাও তুমি? প্রথমত আমি তোমাকে চাই, আর দ্বিতীয়ত আমি শুধু তোমাকেই চাই, আর তৃতীয়ত আমি শুধু তোমাকেই চাই। এই চুপ করে! একদম চুপ! মনে করছি সেই মান্নাকে দিয়ে বিয়ের মণ্ডপ থেকে ঢেকে এসেছি। আরে ওই মান্না তোকে বিয়ে করলো, আমি বুঝতে না কেউ গোয়া। আমি নিজেকে তোর কাছে সমর্পণ করবো। না রে কুত্তারা, এই মন্দিরে বলবে শুধু তোর মতো জঙ্গলের কাছে কোনোদিন নিজেকে ফিরিয়ে দেবে না। কিছু চাই না। তবে দেখ হারামজাদে, কে কার ঠিক সামনে হিরোগিরি দেখাতে আসবে না। আর বেশি হিরোগিরি দেখাতে এলে এই চাকু আমি পুরো পেটে চালিয়ে দেবো। মুসলিম সমাজ বিরোধীদের জন্য আজকে সমাজের এই দুরবস্থা। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে ওদের আমি এই তো মনে হচ্ছে ভদ্রমহিলা জ্ঞান ফিরে আসছে। আর আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ভয় নেই। ভয় বলছো কেন? গুন্ডা? এ কিন্তু কোথায় গুন্ডা? আর আমি বা এখানে কেন? তুমি বা কে? আশ্চর্য! আরে আপনি কি মানে? দেখে তো মনে হচ্ছে আপনি নববিবাহিতা। তাহলে আপনার স্বামী কোথায়? আমার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী। আচ্ছা, আপনার নাম কি ম্যাডাম? আমার নাম? আমার কিছু মনে করছে না। আচ্ছা, আপনার স্বামী বাকে? জানি না। আমি কিছু জানি না। কে আমি কোথা থেকে এসেছি, কে আমার স্বামী আমি জানি না। তবে কি ভদ্রমহিলা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন? আর আপনার কোনো ভয় নেই না? আপনারা একেবারে বলতে
ভদ্র মহিলাকে এখানে ফেলে রেখে আমি যাই কি করে? আমার ওনাকে নিয়ে গিয়েও আমি রাখবো কোথায়? জ্ঞান ফিরলে যদি উনি ওনার স্বামীর খোঁজ করতে থাকেন। আচ্ছা তোর আকেল কি বলতো সম্ভব? তুই বিয়ে করবি না বলে যে বিশ্বের প্রতিজ্ঞা নিয়েছিস সেটা না হয় আমরা জানি, কিন্তু তোর দাদু তো জানে না। দাদু তোর বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলেছে শুনে দাদুর উপর তুই রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে। এদিকে তোর জন্য যে তোর দাদু পাগল হতে বসেছে, এদিকে আপনি জানেন সুমন্ত, তুই পাগল হতে চলেছিস মানে? হ্যাঁ এদিকে দেখ। দাদুকে সারপ্রাইজ দিতে হঠাৎ করে মেয়েটাকে বিয়ে করে ফেললে নাকি রে? আমার বিয়ে করতে মরে গেছে। তাহলে ওটা কে? আমাকে বাঁচালে ভাই। গুন্ডা আমার স্বামীকে খুন করে ওনাকে জোর করে ধরে এনে ওনার স্মৃতিশক্তি নষ্ট করে ওনার পালিয়ে গেছে। উনি ওনার নাম ঠিকানা এমনকি স্বামীর পরিচয় পর্যন্ত কিছু বলতে পারছে না। আর স্বামীর খোঁজ করতে বারবার উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। তাই আমি কিন্তু বলছিলাম তুই কি ওনার স্বামীর পক্ষে দিয়ে ওনাকে কি বাঁচাতে পারিস না রে ভাই? তোর কি মাথা খারাপ হয়েছে সম্ভব? আর কখনো যদি ওনার স্মৃতিশক্তি ফিরে না আসে তাহলে কি আমাকে সারা জীবন ওর স্বামীর পক্ষে দিয়ে কাটাতে হবে? রক্সি কেন? ওনার স্মৃতিশক্তি ফিরে না এলে তুই ওনার সত্যিকারের স্বামী হয়ে যাবি। তুই কি পাগল হলি সম্ভব? কোথাকার কে ভদ্র মহিলা তার জন্য কিনা তুই প্লিজ সুমন্ত, তোর একটুখানি সহানুভূতির জন্য যদি একটা ভদ্র মহিলা নতুন একটা জীবন ফিরে পাই তাহলে তুই তা করতে পারিস না ভাই। কিন্তু সম্ভব তুই তো জানিস আমি দেশের ছোট্ট একটা ঘরে কোনো রকমের রাত কাটাই। দৌড়িয়ে ভাড়া করে থাকার মতো আমার সামর্থ্য কোথায় বল? তাহলে তুই কি ওই মেয়েটাকে গ্রহণ করতে পারবি না ভাই? করতে পারি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? ও দাদু তো তোর নাচবো দেখার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে। তাই বলছিলাম কিছুদিনের জন্য এই ভদ্র মহিলাকে তুই তোর বইয়ের পরিচয় তোদের বাড়িতেই রাখ। আর আমি ওনার মাস্তত পিস্তত কোনো একটা ভাইয়ের পরিচয় নিয়ে তোদের বাড়ি যাওয়া আসা করবো। তারপর ভালো একটা চাকরি পেয়ে গেলে আমি আমার বউকে তোর বাড়ি থেকে নিয়ে যাবো। এতে তুই রাজি কিনা বল? হ্যাঁ আমি রাজি। কেন জানি না এই ভদ্র মহিলাকে দেখার পর আমার ভীষণ মায়া হচ্ছে। হ্যাঁ ওনার ভালোর জন্য কিছু দিনের জন্য হলেও আমাকে যে ওনার স্বামীর অভিনয় করতেই হবে। কোথায়? কোথায়? কোথায় আমার স্বামী? এই তো আপনার স্বামী। তুমি আমার স্বামী? তাহলে এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে? কি করছো? আমি তো ছিলাম এখানেই ছিলাম। আমার কিছু মনে করছে না কেন? বলো না আমি কোথা থেকে এলাম? আমার নাম কি গো? আমার নাম হ্যাঁ সাথী। আপনার নাম সাথী? আমার নাম সাথী। হ্যাঁ সাথী। হ্যাঁ শোনো সাথী, আমি তো বস্তির ভিতর মেসের মধ্যে থাকি, সেখানে তোমাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই বলছিলাম যতদিন না আমি একটা ভালো চাকরি পাচ্ছি ততদিন তুমি আমার এই বন্ধুর বাড়িতেই থাকবে। কেমন? আর তুমি কোথায় থাকবে? আমি অবশ্যই মাঝে মাঝে ওখানে যাব। তবে হ্যাঁ আরেকটা কথা, বন্ধুর বউকে তো বন্ধুর বাড়ির লোক খুব বেশি দিন থাকতে দেবে না। তাই তুমি সেখানে আপাতত আমার এই বন্ধুটি নতুন বউর সাথেই থাকবে। কেমন? তুমি তোমার কেমন কথাবার্তা বলতে পারো? তোমার স্ত্রী হয়ে আমি তোমার বন্ধুর বাড়িতে তার নকল বউ সেজে থাকতে হবে? হ্যাঁ কিছু মনে করবে না বন্ধু। একটা বিশেষ পরিস্থিতিতে পড়ে আমরা এই অদ্ভুত সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। শুধু আপনার ভালোর জন্য কিছুদিনের জন্য হলেও আপনি আমার দাদুর কাছে আমার নকল স্ত্রীর অভিনয় করে যাবেন। দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, ওই বলে আপনি এদিকে আসছেন। প্লিজ বৌদি, আমার দাদু যেন জানতে পারেন আপনি আমার নবমহিলার স্ত্রী। প্লিজ বৌদি প্লিজ। দাদু তুই কি বলছো শালা? তোর বয়সী ছেলেরা বিয়ে করার জন্য দরকারছে আর তুই শালা কিনা বিয়ে শুনে রাগ করে বাড়ি ছেড়ে চলে এলি। আর খুদবাবু তোমাকে তো বিয়ের কথা বলে
বল